আসসালামু আলাইকুম। চব্বিতে পারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় 2-এর প্রমিত ভাষা শিখে এই অনুশীলনীতে। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের মূল পাঠটি শুরু করি। তো মূল পাঠটি শুরু করার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে প্রমিত ভাষা কি, কারণ এই অধ্যায়ের প্রতিটা শব্দ প্রতিটা কথাই আমাদেরকে বোঝানো হয়েছে প্রমিত ভাষা দিয়ে, প্রমিত ভাষা আর আঞ্চলিক ভাষা। তো এই অধ্যায়ের মূল পাঠ হচ্ছে প্রমিত ভাষা। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে প্রমিত ভাষা সম্পর্কে সকল জ্ঞান নিয়ে আসি। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে আসি ভাষায়, কারণ প্রমিত একটি ভাষা। তো প্রমিত ভাষা জানতে হলে আগে আমাদেরকে ভাষা সম্পর্কে জানতে হবে। ভাষা কি? মানুষ তার মনের ভাব প্রকাশ করতে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি ব্যবহার করে তাকেই ভাষা বলে। অর্থাৎ ভাষা হচ্ছে মানুষের মনের ভাব। এই ভাবটা যখন অর্থপূর্ণ হবে এবং ভাব কতগুলো ধ্বনি হবে না, শুধুমাত্র ধ্বনির সমষ্টি হবে, অনেকগুলো ধ্বনি একসাথে যুক্ত হবে, তখনই সেটা হবে ভাষা। ভাষার রূপ কয়টি? 2টি, বা ভাষা প্রথমত 2 প্রকার: প্রমিত ভাষা, আঞ্চলিক ভাষা। পেলাম আমরা ভাষা। প্রথমে হচ্ছে ভাষা। ভাষা 2 প্রকার। প্রথমে হচ্ছে প্রমিত ভাষা। বন্ধুরা, প্রমিত ভাষা কি? প্রমিত ভাষা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বই পুস্তকের ভাষা। ভাষার একটি আদর্শ রূপই হচ্ছে প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষার সীমাবদ্ধতাকে অতিক্রমের জন্য প্রমিত ভাষা ব্যবহার করা হয়। প্রমিত ভাষা হচ্ছে ভাষার আদর্শ রূপ। আঞ্চলিক ভাষাকে অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ করে সারা দেশের ভাষা, স্কুল কলেজের ভাষা, স্ট্যান্ডার্ড মানের ভাষা এবং আদর্শ রূপ হচ্ছে প্রমিত ভাষা। এ ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। বন্ধুরা, আঞ্চলিক ভাষায় কথা বললে শুধুমাত্র এক এক অঞ্চলের মানুষ বুঝতে পারে, সারা দেশের মানুষ বুঝতে পারে না। কিন্তু প্রমিত ভাষা হচ্ছে সারা দেশের মানুষের জন্য। এই প্রমিত ভাষার আবার 2টি রূপ রয়েছে। একটি হচ্ছে কথ্য প্রমিত, একটি হচ্ছে লেখ্য প্রমিত বা কথ্যরূপ আর লেখ্যরূপ। কথ্যরূপটা কি? আনুষ্ঠানিক কথা বলার জন্য কথ্য প্রমিত ভাষার ব্যবহার করা হয় আনুষ্ঠানিকভাবে। আর লেখ্য কি? লিখিতভাবে যোগাযোগ করার জন্য যে সকল ভাষা ব্যবহার করা হয়, যে সকল প্রমিত ভাষা ব্যবহার করা হয় তাকে লেখ্য প্রমিত বলা হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা বুঝতে পারলাম ভাষা কি, তারপরে ভাষার প্রকারভেদ আমরা বুঝতে পারলাম। এখন তো প্রমিত ভাষাটা পেলাম, এবার আসি আমাদের আঞ্চলিক ভাষাতে। আঞ্চলিক ভাষা, এই অধ্যায়ে আমাদের আঞ্চলিক ভাষাও রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষায় পার্থক্য দেখা যায়। অঞ্চলভেদে একই ভাষার উচ্চারণ ও শব্দে বৈচিত্র্য থাকে। ভাষার এই ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় আঞ্চলিক ভাষা, অর্থাৎ একই অঞ্চলের মানুষের ভাষা। আঞ্চলিক ভাষা ব্যবহার করলে এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে না, কারণ এটা হচ্ছে এক এক অঞ্চলের ভাষা। যেমন আমার অঞ্চলে এটা, শিবচর অঞ্চলে এটা, মাদারীপুর অঞ্চলে এটা, ফরিদপুর অঞ্চলে এটা, বরিশাল অঞ্চলে এটা, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। কিন্তু বাংলাদেশের ভাষা, যেমন বাংলা ভাষা, এটা কিন্তু একটা আদর্শ ভাষা। ভাষার আদর্শ রূপ, বই পুস্তকের ভাষা হচ্ছে প্রমিত ভাষা। তো বন্ধুরা, শর্টে আমরা প্রথমে জেনে নিই ভাষা কি, ভাষা কত প্রকার ও কী কী। ভাষা হচ্ছে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। ভাষা কত প্রকার? ভাষা 2 প্রকার। একটা হচ্ছে প্রমিত ভাষা, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। তো বন্ধুরা, প্রমিত ভাষা কি? প্রমিত ভাষা হচ্ছে স্কুল কলেজের ভাষা, অঞ্চলের ভাষা, বই পুস্তকের ভাষা। যে ভাষাটা আঞ্চলিক ভাষাকে সীমাবদ্ধ করে পুরো দেশের মানুষকে বোঝানোর জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়। আর আঞ্চলিক ভাষা কি? আঞ্চলিক ভাষা হচ্ছে অঞ্চলের ভাষা, বিভিন্ন অঞ্চলের ভাষা। যেমন এক এক অঞ্চলের মানুষ এক এক রকমভাবে কথা বলে। তো বন্ধুরা, আমরা প্রমিত ভাষা সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবার আসি আমাদের এই পরিচ্ছেদতে বোঝানো হয়েছে প্রমিত ভাষা সম্পর্কে। প্রমিত ভাষা কি, কিভাবে ব্যবহার করা হয়, এগুলো। তো আমরা প্রথমে অনুচ্ছেদটি পড়ে নেই। নিচে কয়েকটি পরিস্থিতির কথা উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব, পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। তো প্রমিত ভাষা বোঝানোর জন্য বন্ধুরা তোমাদেরকে প্রথমেই দিয়েছে আঞ্চলিক ভাষা। যেমন তোমাদের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব কিংবা এলাকার মানুষ কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে।
তো যেভাবে আমরা কথাবার্তা বলে থাকি ঠিক সেইভাবে এখানে আমাদেরকে 3টা পরিস্থিতি দেওয়া আছে। এই পরিস্থিতিতে আমাদের সকল কথাবার্তাগুলো আঞ্চলিক ভাষায় লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে, 1 নম্বরই রয়েছে খেলার সময়ে কোনো একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছে। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় খেলতে গেছি, একটা বিষয় নিয়ে আমাদের মাঝে তর্ক হচ্ছে। এই তর্কটা কি করতে হবে, এই তর্কটা আমাদেরকে আঞ্চলিক ভাষায় করে দেখাতে হবে। তো চলো বন্ধুরা আমরা এটি আঞ্চলিক ভাষায় করে আসি। পরিস্থিতি 1, খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। রাজু, মনে করো আমার সাথে আরেক রাজু আর আবিরের দুজনের মাঝে তর্ক হচ্ছে, ঠিক আছে। রাজু প্রথমে, আমি এই আউট মানি না, এটা কোনো আউট হয় নাই। আবির, কেন মানবা না কেন, ঠিকই তো আছে, তুমি আউট হইছো রাজু। রাজু, না তানবীর ঠিক কইরা বলো, বল করতে পারে নাই, এর লাইগা আমি আউট মানি না। তানবীর, না রাজু আমি তো ঠিক কইরাই বল করলাম, তোমার আউট মাইনা লওয়া উচিত। সজীব, হ রাজু তোমার এমন করা উচিত হয় নাই, সবাই যেটা কয় হেডেই তোমার মাইনা লওয়া উচিত হইব। রাজু, না আমি মানবো না, আমার আউট দিলে আমি খেলমই না। বন্ধুরা এবার আসি পরিস্থিতি 2-এ, পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা চলো আমরা এই ডায়ালগটিও দেখে আসি। তো বন্ধুরা পরিস্থিতি 2, পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে। রাজু, বাবা, রাজু তোমার পড়ালেখার খবর কি, সবকিছু ঠিকমতো চলতেছে তো? আমি, হ বাবা আমি ঠিকমতো পড়ালেখা করতেছি, সামনের মাসেই আমাকে স্কুলে পরীক্ষা হইব, আর এই জন্যই আমার পড়ালেখার এখন অনেক চাপ। মা, এখন মা চলে আসলো, মা বলতেছে হ আমাকে রাজু ঠিক মতোই পড়ালেখা করে, আশা করি এই বছরও ক্লাসে ফার্স্ট হইব। বাবা, এটা তো খুবই ভালো খবর। রাজু, তুমি যদি এই বছরও ফার্স্ট হইতে পারো তাহলে তোমারে একটা উপহার দিব। আমি, সত্যি কইতেছ? তাইলে আমি আরো ভালো কইরা পড়ব। তো বন্ধুরা পরিস্থিতি 2টিও আমরা বুঝতে পারলাম। তো বন্ধুরা এইবার আসি পরিস্থিতি 3-এ। পরিস্থিতি 3-এ আছে সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি হচ্ছে। অর্থাৎ একটি গ্রামের বাজারে আমি সবজি কিনতে গেছি বা তুমি সবজি কিনতে গেছো, তখন সবজিওয়ালার সাথে আমরা আঞ্চলিক ভাষায় যেভাবে কথাবার্তা বলি সেটাই এখানে লিখতে বলা হয়েছে। পরিস্থিতি 3, ক্রেতা, আমার ক্রেতার সাথেই কিন্তু সবজি বিক্রেতার সাথে কথা হবে। ক্রেতা, 1 কেজি আলুর দাম কত? সবজি বিক্রেতা, স্যার 1 কেজি আলুর দাম 80 টাকা। ক্রেতা, এত কেন, 1 কেজি আলুর দাম এত টাকা কেমনে হয়? সবজি বিক্রেতা, স্যার এবছর বন্যায় মেলা পানি উঠছে আর এই জন্যই ফলন বেশি ভালো হয় নাই, বাজারে আলুর কমতি আছে আর এই জন্যই আলুর দাম এখন অনেক বেশি। ক্রেতা, ও আচ্ছা তাইলে আর কি করার, আমার আধা কেজি আলু দেও। সবজি বিক্রেতা, এই লন স্যার, আবার আইয়েন। বন্ধুরা উপরের পরিস্থিতিগুলো যে ভাষায় কথা বলেছে নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা তা নিয়ে আলোচনা করো। অর্থাৎ এখানে আমাদেরকে কিছু প্রমিত ভাষা সম্পর্কে কয়েকটি পরিস্থিতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিগুলো কিন্তু আমরা প্রমিত ভাষায় নয় আঞ্চলিক ভাষায় উপস্থাপন করেছি, কিন্তু নিচে আমাদেরকে 2টি বিষয় দেওয়া হয়েছে বা 2টি পরিস্থিতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোন ভাষায় কথা বলবো, প্রমিত ভাষায় বলবো নাকি আঞ্চলিক ভাষায় বলবো, এই কথাগুলো বা এই আলোচনাগুলোকে আমাদের এখানে করতে বলা হয়েছে। তো প্রথমেই কি রয়েছে, তো বন্ধুরা প্রথমেই কিন্তু রয়েছে রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা। বন্ধুরা আমরা কিন্তু পড়েছিলাম যে প্রমিত ভাষা কিন্তু স্কুল কলেজ দেশের সর্বস্তরের মানুষের জনগণের ভাষা, ঠিক আছে। এবং প্রমিত ভাষায় কথা বলা, প্রমিত ভাষাটা এরকম যে প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিন্তু এই ভাষাটা বুঝতে পারবে। তো রেডিও টেলিভিশনের পঠিত সংবাদ ও প্রতিবেদন অবশ্যই প্রমিত ভাষায় হবে, কেননা আঞ্চলিক ভাষায় হলে এটা শুধুমাত্র একটা অঞ্চলের মানুষ বুঝতে পারবে, সারা দেশের মানুষ এটা কখনোই বুঝতে পারবে না। তো বন্ধুরা চলো আমরা এই পরিস্থিতিটা দেখে আসি। রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা। রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা প্রমিত রীতি মেনে বলা হয়।
এসব ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না, মূলত সকল শ্রেণীর দর্শক ও শ্রোতাদের কাছে সহজবোধ্য করার জন্য প্রচার মাধ্যমগুলোকে প্রমিত ভাষা ব্যবহার করা হয়। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম রেডিও টেলিভিশনের ভাষা কি হবে, অবশ্যই রেডিও টেলিভিশনের ভাষা হতে হবে প্রমিত ভাষা, কারণ সারা দেশের মানুষের জন্যই কিন্তু রেডিও টেলিভিশনের খবরগুলো প্রচার করা হয়। এবং প্রতিবেদনের ভাষা, প্রতিবেদন কিন্তু সারা দেশের মানুষের কাছে পৌঁছায় এবং সংবাদও সারা দেশের মানুষ দেখে। তো অঞ্চল ভেদে কিন্তু কখনো সংবাদ হয় না, রেডিও টেলিভিশনের ভাষা অবশ্যই প্রমিত ভাষা। পরিস্থিতি 5-এ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনের ভাষা। বন্ধুরা একটা অনুষ্ঠানে বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন ভাষা ব্যবহার করা হয় এখানে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অবশ্যই প্রমিত ভাষা ব্যবহার করা হবে, কেননা সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি আঞ্চলিক ভাষা ইউজ করা হয় ওটা শুধুমাত্র একটা অঞ্চলের জন্য হবে, কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সারা দেশের মানুষের জন্য হয়। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অবশ্যই প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষা রূপটাই ব্যবহার করা হবে। 5, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা। ভাষা একটি দেশের সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রমিত এবং আঞ্চলিক ভাষা উভয়েরই প্রয়োগ দেখা যায়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আঞ্চলিক ভাষার প্রয়োগ বেশি হয়ে থাকে। কোনো নির্দিষ্ট অঞ্চলের বিষয়বস্তু তুলে ধরার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে উক্ত অঞ্চলের ভাষা প্রয়োগকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভাষা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, যখন একটি স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে, যখন একটি খুবই একদম ব্র্যান্ড বা ভালো একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় তখন কিন্তু সেখানে পুরোটাই প্রমিত ভাষায় কথা বলা হয়। কিন্তু যখন একটা অঞ্চলে নির্দিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন এই অঞ্চলের এই অনুষ্ঠানটা, তখন কিন্তু ওই অঞ্চলের ভাষাটাই বেশি ব্যবহার করা হয়। এবার আসি পরিস্থিতি 6, পাঠ্য বইয়ের ভাষা নিয়ে। তো বন্ধুরা পাঠ্য বইয়ের ভাষা অবশ্যই প্রমিত ভাষা হবে, কারণ পাঠ্য বইয়ের ভাষাতে কখনো আঞ্চলিক ভাষা হয় না। তবে যদি কোনো লেখক বা কোনো সাহিত্যিক কোনো অংশ বা কোনো কবিতা যদি আঞ্চলিক ভাষায় লিখে থাকে, ওইটা আনন্দদানের জন্য এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। তবে পাঠ্য বইয়ের ভাষা অবশ্যই প্রমিত ভাষাই হয়। পাঠ্য বইয়ের ভাষা, পাঠ্য বইয়ের ভাষা সর্বদা প্রমিত রীতি মেনে লেখা হয়, কারণ একটি দেশের সকল অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একই পাঠ্য বই তৈরি করা হয়, আর সকলেই যেন বইয়ের তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারে, এজন্য পাঠ্য বইয়ের প্রমিত ভাষা ব্যবহার করা হয়। বন্ধুরা একটি বই কিন্তু একটি অঞ্চলের জন্য নির্দিষ্ট নয়, একটি বই সারা দেশের শিক্ষার্থীদের জন্য। তাই প্রত্যেকটা অঞ্চলের মানুষ, প্রত্যেকটা অঞ্চলের শিক্ষার্থী যেন এই বইগুলোকে ভালোভাবে পড়তে পারে এবং এর অর্থগুলো বুঝতে পারে, সেজন্য কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম প্রমিত ভাষা হচ্ছে আদর্শ ভাষা। এ ভাষারূপটা আমরা সকলেই বুঝতে পারি। তো বন্ধুরা এবার কি রয়েছে দেখি। এবার রয়েছে প্রথমে দেওয়া পরিস্থিতি 3টিতে তোমার এমন কিছু শব্দ ব্যবহার করেছ কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছ যা পরের ক্ষেত্র 3টির সাথে মেলে না। অর্থাৎ বন্ধুরা এখানে আমরা প্রথমে কিন্তু আঞ্চলিক ভাষায় 3টি পরিস্থিতির কথা বলেছি। এখন পরের যে সকল 2টি বা 3টি পরিস্থিতির কথা বলা হয়েছে সেখানে কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করেছে। তো প্রথমে কিন্তু আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করলাম, পরে কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করলাম। এখন আমরা প্রমিত ভাষায় এমন কিছু শব্দ ব্যবহার করেছি যেটা আঞ্চলিক ভাষার সাথে মিলে না। নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক টাকা শব্দটি তোমরা টাহা বলেছ, সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে টাহা এবং ডান কলামে টাকা লিখতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে সহজ ভাষায় বলতে গেলে আমরা প্রথমে যে আঞ্চলিক ভাষায় যে 3টি পরিস্থিতির কথা আমরা উপস্থাপন করলাম, এই 3টি পরিস্থিতি আমাদের প্রথমে আঞ্চলিক ভাষায় লিখতে হবে। তারপরে যে প্রমিত ভাষায় 3টি পরিস্থিতির কথা বললাম, এখানে এই আঞ্চলিক ভাষার পরিস্থিতিটাকে এখানে আমার প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রত্যেকটা নয়, শুধুমাত্র কিছু কিছু শব্দ। তো বন্ধুরা চলো আমরা কলামটি পূরণ করে ফেলি। তো বন্ধুরা প্রথমে কিন্তু রয়েছে টাহা,
তাহা কি হবে? টাকা প্রমিত ভাষায় হবে টাকা। অয়, হয়। কেন? আঞ্চলিক ভাষার কেন প্রমিত ভাষায় হবে কেন। মানবা, মানবে। ওইস, ওইস, হয়েছে। যেইডা, যেটা। কয়, কত। সেইডাই, সেটাই। মানমু, মানবো। খেলমু, খেলবো। পড়ালেহার, পড়ালেখা। এইডা, এটা। তোমারে, তোমাকে। দিমো, দেব। বন্ধুরা এই আঞ্চলিক ভাষাগুলো শুনতে আসলে খুব সুন্দর লাগে, কিন্তু আসলে আঞ্চলিক শব্দটি সবখানে ব্যবহার করা যায় না, এটা শুধুমাত্র অঞ্চল ভেদেই ব্যবহার করা হয়। তো আবার আমরা কি কি শব্দ ব্যবহার করছি আঞ্চলিক ভাষায়? কইরা, করে। লইগা, জন্য। মাইনা, মানা। লওয়া, নেওয়া। হ, হ্যাঁ। চলতাছে, চলছে। করতাছি, করছি। আমাগো, আমাদের। ওইব, হবে। এখন, এখন। লন, নিন। কইরা, করে। পড়মু, পড়ব। স্যার, স্যার। আর এটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বলি, এটা হচ্ছে স্যার। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমরা আঞ্চলিক শব্দটি লিখব, অর্থাৎ প্রথমে পরিস্থিতিতে আমরা যে সকল আঞ্চলিক ভাষাটা ইউজ করছি ওইখান থেকে কিছু শব্দ আমরা আঞ্চলিক ভাষায় লিখব। ওই আঞ্চলিক শব্দটাকে আমরা প্রমিত ভাষায় কী হবে সেটা আবার ডান কলামে লিখে দেব। এবার বন্ধুরা তোমাদেরকে ভাষা বোঝানোর স্বার্থে এখানে আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা সম্পর্কে কিছু আলোচনা করেছে, যেটা আমি অধ্যায়ের শুরুতেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানের কথাগুলো চলো আমরা জেনে নিই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষার ভিন্নতা আছে, এখানে তোমাকে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা সম্পর্কে বোঝানো হবে। প্রথমে আছে আঞ্চলিক ভাষা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে, যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামের মানুষ একভাবে কথা বলে না। ছেলে শব্দটিকে কোনো অঞ্চলের মানুষ বলতে পারে পুত, কোনো অঞ্চলে বেটা, কোনো অঞ্চলে পোলা। এভাবে অঞ্চল ভেদে অনেক শব্দই বদলে যায়। কখনো কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে, যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে চেলে বা শেলে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার এই রূপভেদকে বলা হয় আঞ্চলিক ভাষা। বন্ধুরা একদম সহজ কথায় যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি বিভিন্ন অঞ্চলের ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, বা অঞ্চলের ভাষাই হচ্ছে আঞ্চলিক ভাষা। কেননা এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। আমি যেই অঞ্চলের থাকি যে ভাষায় কথা বলি এটা আমার আঞ্চলিক ভাষা বা অঞ্চলের ভাষা। আর এবার আসি প্রমিত ভাষায়। প্রমিত ভাষা কি? আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষ এর কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এই কারণে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে প্রমিত ভাষা বলে। অর্থাৎ আঞ্চলিক ভাষা তো শুধুমাত্র একটা অঞ্চলের মানুষ বুঝতে পারবে, কিন্তু সব অঞ্চলের মানুষ কিভাবে কথা বুঝতে পারবে সেই জন্য ওই একটা ভাষা তৈরি করা হয়েছে, এবং এইটাই হচ্ছে পুরো দেশের ভাষা, সংবাদপত্রের ভাষা, তারপরে টিভি যোগাযোগ মাধ্যমের ভাষা, তারপরে সাংস্কৃতিক ভাষা, এটাই হচ্ছে প্রমিত ভাষা। তো বন্ধুরা অবশ্যই আমরা আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা সম্পর্কে বুঝতে পারলাম। এইবার আসি আমরা ধ্বনির উচ্চারণে, অর্থাৎ এখানে ধ্বনিগুলোকে আমরা আঞ্চলিক ভাষা থেকে শুরু করে প্রমিত ভাষায় কিভাবে ব্যবহার করি এগুলোকেই বোঝানো হয়েছে। তো বন্ধুরা চলো আমরা এটা দেখে আসি। প্রথমে আছে নিচের জোড়া শব্দগুলো উচ্চারণ করো। প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে, এটা উচ্চারণের সময়ে খেয়াল করবে। জোড়ায়ের প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয়, এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়, যেমন কই শব্দের ক এবং খই শব্দের খ। শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে এক টুকরা কাগজ ধরে পরীক্ষা করে দেখতে পারো। তো বন্ধুরা এখানে একটি মজার একটি কথা বলা হয়েছে, এটি হচ্ছে, তো বন্ধুরা এখানে অনেক মজার একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা জোড়া শব্দ দেওয়া হয়েছে, যেমন কই আর খই। এখানে প্রথম শব্দটি উচ্চারণ করতে প্রথম ধ্বনি ক, কয়ের উপরে বেশি জোর প্রদান করা হয়েছে। আবার খই শব্দটি উচ্চারণ করতে খয়ের উপরে বেশি জোর প্রদান করা হয়েছে, এবং এখানে বাতাসের কথা বলেছেন, যেমন কই
খই। কই শব্দটা কিন্তু হালকা বাতাস, আর খই শব্দটা কিন্তু বেশি বাতাস। এটা আমাদেরকে মুখের সামনে একটি কাগজ ধরে পরীক্ষা করতে বলা হয়েছে যে এটা কি সত্য কি না। তারপরে চাল, সাল, টুক, ঠুক, তালা, থালা, পুল, ফুল। এইভাবে আমাদের এই শব্দগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে প্রথম শব্দের তুলনায় দ্বিতীয় শব্দে কিন্তু বাতাসটা বেশি বের হচ্ছে। বন্ধুরা, এবার আমাদেরকে উচ্চারণ ঠিকভাবে শেখানোর জন্য এখানে একটি ছড়া দেওয়া হয়েছে। রকুনুজ্জামানের চিঠি বিলি একটি ছড়া দেওয়া হয়েছে। এই ছড়াটি লিখেছেন রকুনুজ্জামান। তো বন্ধুরা, চলো আমরা ভালোভাবে একটু পড়ি। ছড়া পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। এখানে একটি ছড়া দেওয়া হলো। ছড়াটির নাম চিঠি বিলি, লিখেছেন রকুনুজ্জামান খান। এটি লিখেছেন রকুনুজ্জামান খান। ছড়াটি নেওয়া হয়েছে হাট্টিমা টিম টিম, বন্ধুরা তোমাদের সবার পছন্দের হাট্টিমা টিম টিম নামের বই থেকে। রকুনুজ্জামান খান দাদাভাই নামে পরিচিত ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় আসবে। তিনি 1956 সালে শিশু কিশোরদের জন্য কচি কাচার মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, প্রথমেই চলো আমরা চিঠি বিলির ছড়াটির রচয়িতা রকুনুজ্জামান খান সম্পর্কে ভালো করে জেনে আসি। প্রথমে আছে নাম। তার নাম রকুনুজ্জামান খান। জন্ম মৃত্যু, অর্থাৎ কখন জন্মগ্রহণ করেন এবং কখন মৃত্যুবরণ করেন। জন্ম 9 এপ্রিল 1925 সালের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। মৃত্যু 3 ডিসেম্বর 1999 সালে। এবার আসি পরিচয়। বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত লেখক ও সংগঠক। বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় শিশু কিশোরদের উপযোগী কচি কাচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্য দায়িত্ব পালন করেন। অর্থাৎ রকুনুজ্জামান খান কিন্তু দৈনিক ইত্তেফাকের লেখক ছিল। হ্যাঁ, এবং সেখানে তিনি শিশু কিশোরদের জন্য কচি কাচার আসর নামে একটি বিভাগও চালু করেন। সম্মাননা। শিশু সংগঠনের অসামান্য অবদানের জন্য রকুনুজ্জামান খান 2000 সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার 1968, শিশু একাডেমি পুরস্কার 1994, 21শে পদক 1998 এবং জসিমউদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। এবার চলো বন্ধুরা, আমরা রকুনুজ্জামান খানের বহুল পরিচিত চিঠি বিলি ছড়াটি পড়ে আসি। ছাতা মাথায় ব্যাঙ চলেছে, চিঠি বিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেয়া, ছুটছে খেয়া ধরতে। খেয়া নাইয়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দুচোখ বুঝে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খোলসে। সাঁঝের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। নদীর উপর গিয়ে বেঙ্গা সুধায় সবাই ভাইরে, ভেটকি মাছের নাতনি নাকি গেছেন দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা। এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা। চিংড়ি মাছের খেয়ানা আর ছাতাই আমার ভরসা। তো বন্ধুরা, চিঠি বিলি কবিতাটিতে অনেকগুলো আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলোর অর্থই কিন্তু আমার এখানে লিখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলো দেখে আসি। কাতলা। কাতলা কি? কাতলা হচ্ছে একটি মাছের নাম, যেমন কাতল মাছ। কাতল মাছকে আঞ্চলিক ভাষায় বলেছে কাতলা। খোলসে। খোলসে কিন্তু একটা মাছের নাম, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি খৈলসা মাছ। খেয়া। খেয়া কি? নদী পারাপার হওয়া নৌকা। খেয়া অর্থ তরি বা নৌকা। খেয়ানা। খেয়ানা হচ্ছে খেয়া নৌকা। খেয়া নায়ের মাঝি অর্থ হচ্ছে খেয়া নৌকার মাঝি। চিঠি। চিঠি আমরা সবাই জানি, কোনো খবর জানিয়ে লেখা কাগজ। চিঠি বিলি করা অথবা একজনের চিঠি আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। ঝলসানো। ঝলসানো হচ্ছে কি? উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো, চোখে একদম ঝাপসা লেগে যাওয়া। টাপুস টুপুস। টাপুস টুপুস কি? বৃষ্টি পড়ার শব্দ। টাপুর টুপুর এটাকেই বলা হচ্ছে টাপুস টুপুস। দেয়া। দেয়া তো হচ্ছে বৃষ্টি। বাদলা। বাদলা হচ্ছে বাদল। এক নাগারে বৃষ্টিকেই গ্রামের মানুষ বাদলা বলে। ভরসা।
ভরসা অর্থ নির্ভর করা, এটা প্রমিত শব্দ। নির্ভর করা, অবলম্বন করা। ভেটকি, ভেটকি একটা মাছের নাম, এটাও কিন্তু প্রমিত ভাষায় লেখা হয়েছে। সাঁঝের বেলা, সাঁঝের বেলা এটাও কিন্তু প্রমিত ভাষায় লেখা হয়েছে, এটা হচ্ছে সন্ধ্যার সময়। সাচ্চা, এটা আঞ্চলিক ভাষা, সাচ্চা অর্থ সত্য। তো বন্ধুরা এখানে আবার আমাদেরকে কিছু শব্দ খুঁজতে বলছে, যেমন উপরে আমরা কিছু শব্দ পড়লাম, এই শব্দগুলোর ভিতরে মানুষের আঞ্চলিক ভাষাগুলোকে আমাদের লিখতে হবে এবং সেই আঞ্চলিক ভাষার শুদ্ধ রূপ বা প্রমিত রূপগুলোকে আমাদেরকে ডান পাশে লিখতে হবে। অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেকে প্রমিত শব্দের বদলে তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা করো। অর্থাৎ এখানে কিছু অঞ্চলের আমাদের অঞ্চলের শব্দ লিখতে হবে এবং এই অঞ্চলের শব্দগুলোকে প্রমিত ভাষায় আবার ডান পাশে লিখতে হবে। তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে লিখে দেই। আফনে আঞ্চলিক ভাষা, প্রথমে আমরা এই পাশে আঞ্চলিক শব্দগুলোকে লিখি। আফনে, আফনে কি প্রমিত ভাষা হচ্ছে আপনি। মুরহা, মুরহা এটা অনেক অঞ্চলের ভাষা, এটা হচ্ছে মুরগি। বিলাই, বিলাই কিন্তু কোনো ভাষা না, আঞ্চলিক শব্দ এটা, এটাকে বলা হয় বিড়াল। নাইহল, নাহিল আমরা বলি নাইহল, আমরা বলি নাইকল, এটাকে বলে নাহিল। নাহিল অর্থ কি নারিকেল। সফরি বা গইয়া, গইয়া হচ্ছে গয়া বা পেয়ারা। উশি, উশি হচ্ছে সিম। চান, চাঁদরে আঞ্চলিক ভাষায় চান বলা হয়। উৎসাঘর, উৎসাঘর কি, উৎসাঘর হচ্ছে রান্নাঘর। আইচ, আইচ অর্থ হচ্ছে আস। পুত, ফুয়া, সাওয়াল, এটা কি, এটা হচ্ছে ছেলে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, আমরা এক এক অঞ্চলের মানুষ এই সকল ভাষায় কথা বলে থাকি, কিন্তু এটা শুদ্ধ রূপ হচ্ছে প্রমিত ভাষা। তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের জন্য রয়েছে প্রমিত ভাষার চর্চা করে, অর্থাৎ প্রমিত ভাষাটা আমাদেরকে শেখানো হলো এবং এই ভাষাতেই আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের এই ভাষাটাই চর্চা করতে হবে বা এই ভাষাতে আমাদেরকে কথোপকথন করতে হবে। এই পরিচ্ছেদ শুরুর পরিস্থিতিতে তিনটিতে যেভাবে কথোপকথন করেছে, অর্থাৎ এই পর্বের প্রথমেই বা পরিচ্ছেদের শুরুতেই কিন্তু আমাদেরকে তিনটা বিষয় দেওয়া বা তিনটা পরিস্থিতি দেওয়া হয়েছিল, ওই পরিস্থিতিতে কিন্তু আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করছি। সেই কথাগুলো এবার প্রমিত ভাষায় বলার চেষ্টা করো। অর্থাৎ প্রথমে যেই পরিস্থিতি এই তিনটা পরিস্থিতি কিন্তু আমাদেরকে প্রথমেও দেওয়া ছিল, ওই তিনটা পরিস্থিতিতে কিন্তু আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করছি। ঠিক এইখানে এই পরিস্থিতিগুলোতেই আমাদেরকে কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো চলো বন্ধুরা আমরা প্রমিত ভাষা ব্যবহার করে কথোপকথনগুলো করি। প্রথমেই কি রয়েছিল, প্রথমেই ছিল খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। এই বিষয়টাকে আমরা এখন প্রমিত ভাষায় করে দেখাবো। তো বন্ধুরা চলো। পরিস্থিতি 1, খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। তো প্রথমে রাজু বলল, আমি এই আউট মানি না, এটা কোনো আউট হয়নি। আবির, কেন মানবে না কেন, ঠিকই তো আছে, তুমি আউট হইছো রাজু। রাজু, না, তানভীর ঠিক করে বল করতে পারেনি, এই জন্য আমি আউট মানি না। তানভীর, না রাজু, আমি তো ঠিক করেই বল করলাম, তোমার আউট মেনে নেওয়া উচিত। সজীব, হ্যাঁ রাজু, তোমার এমন করা উচিত না, সবাই যেটা বলে সেটাই মেনে নেওয়া উচিত। রাজু, না, আমি মানব না, আমাকে আউট দিলে আমি খেলবো না। তো বন্ধুরা এখানে কিন্তু প্রমিত ভাষায় খুব সুন্দর করে একদম শুদ্ধভাবে কথা বলা হয়েছে, আর ওটা কিন্তু ছিল আমাদের আঞ্চলিক ভাষা। তো বন্ধুরা এবার কিন্তু রয়েছে পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে। তো একই পড়াশোনা কেমন হচ্ছে সেই সম্পর্কে বাবা মা তার সন্তানকে জিজ্ঞেস করতেছে। তো সন্তান তখন কিন্তু আঞ্চলিক ভাষায় উত্তর দিছিল, এবার কিন্তু প্রমিত ভাষায় উত্তর দেবে। চলো বন্ধুরা। প্রথমে আছে রাজু। বাবা, রাজু, তোমার পড়ালেখার খবর কি, সবকিছু ঠিকমতো চলছে তো? বাবা, আমি, হ্যাঁ বাবা, আমি ঠিকমতো পড়ালেখা করছি, সামনের মাসেই আমাদের স্কুলে পরীক্ষা হবে, আর এজন্য আমার পড়ালেখার এখন অনেক চাপ। মা, হ্যাঁ, আমাদের রাজু ঠিকমতোই পড়ালেখা করে, আশা করি এবছরও ও ক্লাসে ফার্স্ট হবে। বাবা, এটা তো খুবই ভালো খবর রাজু, তুমি যদি এবছরও ফার্স্ট হতে পারো তাহলে তোমাকে একটা উপহার দেব। আমি, সত্যি বলছো? তাহলে আমি আরো ভালো করে পড়ব।
তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের প্রমিত ভাষাটা জানাবে। তো বন্ধুরা এবার আসি সবজি কেনার সেই ক্রেতা বিক্রেতার মধ্যে আঞ্চলিক ভাষায় দর কষাকষির কথা। এবার আমাদের সেই আঞ্চলিক ভাষাটাকেই লিখতে হবে প্রমিত ভাষায়। তো চলো বন্ধুরা, প্রথমে ক্রেতা, 1 কেজি আলুর দাম কত? সবজি বিক্রেতা, স্যার 1 কেজি আলুর দাম 80 টাকা। আগে কিন্তু ছিল টাকা। ক্রেতা, এত কেন? 1 কেজি আলুর দাম এত টাকা কিভাবে হয়? সবজি বিক্রেতা, স্যার এবছর বন্যায় অনেক পানি উঠেছে আর এজন্যই ফলন বেশি ভালো হয়নি। বাজারে আলুর কমতি আছে আর এজন্য আলুর দাম এখন অনেক বেশি। ক্রেতা, ও আচ্ছা, তাহলে কি আর করার, আমাকে আধা কেজি আলু দাও। সবজি বিক্রেতা, এই নিন স্যার, আবার আসবেন, ধন্যবাদ। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন ভাষাটা তোমাদের কাছে অনেক বেশি পছন্দের, আঞ্চলিক ভাষা নাকি নাকি প্রমিত ভাষা। আমার কাছে কিন্তু অবশ্যই আঞ্চলিক ভাষাটাই বেশি ভালো লাগে। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা আগামী পর্ব শব্দের উচ্চারণ দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।